জিবা সুলতানা জিবা পর্ব সংখ্যা 7। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আশ্বরী অতিঙ্গত দৃষ্টিতে পিছনে ঘুরে তাকালো সচিকে। কি আশ্চর্য, পিছনে কেউ নেই। কয়েকটা ছেলে পাশে এসে দাঁড়ালো। মনটা কু ডাকছে তার, যা বোঝার বুঝেও গেল। চক্ষু চোরা থেকে কানে শুয়ে গড়িয়ে পড়লো কয়েক ফোঁটা জল। তা হাতের পিঠে মুছে নিল চৈত্রিকা। অধৈর্য গোল চেপে চেষ্টা করলো মনের ব্যথাটুকু সহ্য করে নেবার। অন্যটা ঠিকমতো টেনে পিঠে গাঢ় চুল ঢেকে নিল। কাপুরুষগুলো এত মানুষের মাঝেও সুযোগ পেয়ে নিজের থাবা বসিয়ে দিল নারী দেহের উপর। চৈত্রিকার ভিতরটা দুমড়ে মুছতে যাচ্ছে। ইচ্ছে করছে ছেলেগুলোকে কষিয়ে থাপ্পড় লাগাতে। হিতে বিপরীত হতে পারে ভেবে নিজেকে গুটিয়ে নিল সে। ওষুধগুলো নিয়ে এক পাশে সরিয়ে এলো। রাস্তা পেরিয়ে ডান পাশে এসে খেয়াল করে ছেলেগুলো পিছন পিছন চলে এসেছে। বিপদের আঁচ করতে পেরে তৎক্ষণাৎ পা দুটো থামিয়ে দিল সামনের দিকটায়। মানুষের আনাগোনা কম। চৈত্রিকা আর এক পা না বাড়ানোর সিদ্ধান্ত নিল। দাঁড়িয়ে রইল ঠাই। ছেলেগুলো দাঁড়িয়ে আছে কিছু দূরে, আর চোখে বারবার নোংরা দৃষ্টি ফেলছে চৈত্রিকার দেহে। তার চোখকে বিঁধতেই পুরো শরীর ঠান্ডা হতে শুরু করলো চৈত্রিকার। সাদা ড্রেস পরে গুটিসুটি মেরে দাঁড়িয়ে থাকা একটা মেয়েকে দেখে ভ্রু কুঁচকে তাকালো দিহান। মুখশ্রীতে ভয়ের ছাপ স্পষ্ট, চোখ জোড়ার ফুটে আছে অসহায়ত্ব। মেয়েটাকে চিনতে সময় নিল না দিহান। উঁচানো স্বরে বলে উঠল, সাপারাত, ওই দেখ চৈত্রিকা। সাথে সাথে গাড়ি নেমে গেল। ধ্যান কিছু বুঝে ওঠার আগেই সাপরাত দরজা মেলে বেরিয়ে পড়েছে। নিজের নরম হাতের ভাঁজে শক্ত একটা হাতে স্পর্শ নমক করলো চৈত্রিকা। ধরাস করে কেঁপে উঠল হৃৎপিণ্ড। পাশ ফিরে তাকাতে হৃদযন্ত্রের ক্রিয়া থেমে গেল কেন। সময়ের জন্য সাপরাত দাঁড়িয়ে আছে অতি কাছে, খুবই ঘনিষ্ঠ। তার বলিষ্ঠ হাতের ভাঁজে চৈত্রিকার কোমল হাতবন্দি। ল্যাম্পপোস্টে জ্বলন্ত ছোটা হালকাভাবে বিচরণ করছে সাপরাতের খোঁচা খোঁচা দাড়িযুক্ত ফর্সা চেহারায়। চৈত্রিকার গলা শুকিয়ে আছে। আকস্মাৎ সাপরাতের ঘনিষ্ঠ স্পর্শে কেঁপে কেঁপে উঠছে দেহের সর্বাঙ্গে। হাতটা ছুটিয়ে আনার চেষ্টা করলো, বহুতর চেষ্টা, কিন্তু পেরে উঠছে না। সাপরাতের শক্তির সাথে হাতের বাঁধন আরও দৃঢ় করলো সাপরাত। প্রগাঢ় দৃষ্টিতে তাকালো চৈত্রিকার মুখের দিকে। চৈত্রিকা হক চকালন, থমকালন কিছু সেকেন্ড, অপলক নিমিষের চেয়ে রইল প্রগাঢ় সেই চাউনিতে। একটা সময় নিজেকে আবিষ্কার করলো সাপরাতের অতীতের অতীব কাছে। যতটুকু ছিল দ্রুত তা গুছিয়ে নিয়েছে সাপরাত। চৈত্রিকাকে নিজের কাছে আঁকড়ে ধরে তীক্ষ্ণ নজর ফেললো দূরে দাঁড়ালো ছেলেগুলোর দিকে। ছেলেগুলো ভরকে গেল নিমেষ, কিন্তু নড়ল না। সাপরাত চৈত্রিকার হাতটা টেনে গাড়ির কাছে নিয়ে এলো। এত সময় পর হিতাহিত জ্ঞান ফিরে পেল চৈত্রিকা। প্রতিবাদী কণ্ঠে বলল, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আপনি যেখানে যেতে চান। আমি আপনার সাথে কোথাও যেতে চাই না। আপনি আমাকে ছাড়া এখান থেকে এক পাও নাড়াতে পারবেন না চৈত্রিকা টলমল আঁকিজোড়া সাপরাতের দিকে নিক্ষেপ করলো। এতগুলো বছর পর প্রিয় মানুষটার মুখ থেকে এই ডাকটা শুনতে পেয়ে এক প্রকাণ্ড ঝড় বইতে শুরু করলো হৃদয় পটে। করুক, তবু তার একটু মধুর ডাকি যেন সে আঘাত ভুলে মনটা গলতে শুরু করে মোমের নেয়। চৈত্রিকা কথা বাড়ালো না, উল্টো ঘুরে হাঁটা ধরলো। সঙ্গে সঙ্গে হাত ধরে নিজের কাছে টেনে আনলো সাপরাত। চৈত্রিকা কিছু বলার আগে টেনে এনে গাড়ির পিছনে দরজা মেলে বসিয়ে দিল তাকে। নিজের পাশে বসে দেহানের উদ্দেশ্যে গম্ভীর স্বরে বলল, তুই ড্রাইভ কর দেহান। দেহান অসহায় চোখে তাকালো। কেমন করে এক মুহূর্ত তাকে ড্রাইভার বানিয়ে দিচ্ছে সাপরাত। ধ্যান অসহায় চোখে তাকালো। কেমন করে এক মুহূর্ত তাকে ড্রাইভার বানিয়ে দিচ্ছে সাপরাত। নেমে ড্রাইভিং সিটে বসে চৈত্রিকার দিকে চেয়ে বলল, কোথায় যাব? চৈত্রিকা করুণ দৃষ্টি নিবদ্ধ করলো দেহানের পানে। কণ্ঠ তেজ এঁটে বলল, সামনে হসপিটালে। হসপিটাল কেন? ধ্যান এমন ভান করলো যেন চৈত্রিকা না বুঝে। নিষ্প্রাণ স্বরে প্রত্যুত্তর করে চৈত্রিকা, বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে। ও, এখন ঠিক আছেন আঙ্কেল? কিছুটা।
দিহান আর কথা বাড়ালো না। চৈত্রিকা সাপরাত থেকে দূরত্ব বজায় রেখে বসলো, কিন্তু সাপরাত হাত ছাড়ছে না কোনো ক্রমে। গাড়িতে উঠেও হাতটা আঁকড়ে ধরে রেখেছে। হুট করে চৈত্রিকা অনুভব করলো ভীষণ ঠান্ডা লাগছে। তার ধিম ধিম শব্দ হচ্ছে বক্ষস্থল জুড়ে। আচমকা সাপরাতের অন্য একটি রূপ মানতে কষ্ট হচ্ছে ভীষণ। ছোট্ট করে নিচু স্বরে বলল, হাতটা ছাড়ুন। সাপরাত ছাড়ল না, বরং কাছে এগিয়ে এলো, ক্ষীণ আওয়াজে বলল, দুঃখিত, আমি চৈত্র মাছ, ভীষণ দুঃখিত। সেদিনের ব্যবহারটা একদমই ইচ্ছাকৃত ছিল না। চৈত্রিকার নয়নজোড়া বিস্ফোরিত হয়ে উঠল। সাপরাতের সহজ স্বীকারোক্তি তার অন্তর বিচ্ছে প্রখরভাবে। কাঁপা কাঁপা কণ্ঠে অভিমান নিয়ে প্রশ্ন চলল, আর এতগুলো বছর? সেদিন না বলে চলে যাওয়া? সাপরাত তপ্ত নিঃশ্বাস ছেড়ে মায়াময় দৃষ্টি স্থির করলো চৈত্রিকার দিকে। তার একটা হাত ঠেকলো চৈত্রিকার নরম গালে। মেয়েটার রক্তিমা ভাই সিক্ত মুখশ্রীতে পূর্ণ দৃষ্টি বোলালো সে। বলল, মাঝে মাঝে জীবনের সমীকরণগুলো মেলানো বেশ জটিল হয়ে যায় চৈত্র। আপনজন যখন শত্রু হয়ে দাঁড়ায়, বেঁচে থাকাটা মুশকিল হয়ে পড়ে। আপনাকে কখনো মিস করিনি আমি, একদমই মিস করিনি জটিল এই জীবনে, কারণ আপনি সবসময় আমার মনে বাস করতেন এবং করবেন। চৈত্রিকা কাঁদল না, তবে আবেগী হয়ে পড়ল ক্ষণিকের জন্য। নরম স্বরে বলে উঠল, আমি আপনাকে খুঁজেছি সাপরাত, অনেক খুঁজেছি। সাপরাতের হৃৎপিণ্ডে শীতল স্রোত বয়ে গেল। স্থির দৃষ্টি ফেলে মাথার পিছনে হাত গুলিয়ে বুকে চৈত্রিকার মাথাটা চেপে ধরল। নিমিষে চৈত্রিকার শিরা উপশিরায় কাঁপুনি ধরে গেল। তীব্র থেকে তীব্র সুখ অনুভূতি হলো। সুখের নেশায় কাতর চৈত্রিকার চক্ষু মুদে শুনল সাপরাতের হৃদস্পন্দন। সাপরাত কতটা নিঃসংকোচভাবে আগলে নিল তাকে। কিসের টানে এতটা কাছাকাছি? চৈত্রিকা সরে এলো, আড়ষ্ট হয়ে পড়ল লজ্জায়। কর্ণ এলো সাপরাতের নির্বিকার কণ্ঠ, আমরা তুমি থেকে আপনি হয়ে গেলাম চৈত্র। চৈত্রিকার সময় নিল না, প্রত্যুত্তরে বলতে চাইল, কিন্তু অভিমান চেপে রেখে মনের কথাটা ব্যক্ত করল না। সাপরাত সেদিন যেই কারণে তাকে সে অস্বীকার করুক না কেন, তবুও মেনে নিতে পারছে না সে, মানতে পারছে না সে কলেজ জীবন না জানিয়ে সাপরাতে হুট করে দিয়ান লুকিং গ্লাসে সবটা দেখলো। স্মিত হাসি ফুটে উঠল ঠোঁটে। পিছনে বসে থাকা মানুষ দুটো আদৌ বুঝছে কিনা সে জানে না, তবে সে উপলব্ধি করে ফেলেছে দুটো মনের অব্যক্ত প্রেম, অনুরাগ, অনুভূতি। হসপিটালের সামনে গাড়ি থামতে চৈত্রিকা থেমে পড়ল। দিহানকে ধন্যবাদ জানিয়ে সোজা হাঁটতে শুরু করলো। উদ্দেশ্য সাপরাতকে উপেক্ষা করে চলে যাওয়া, শোধ নেবে সে, সেদিনের ফিরিয়ে দেবার শোধ। কিন্তু পারল কই? মুহূর্তে কর্ণগোচর হলো সাপরাতের ভরাট গাম্ভীর্যের স্বর। দাঁড়ান চৈত্র, উপেক্ষা করার সাহস করলেন কিভাবে? পা দুটো আপনা আপনি থমকে গেল। ঘাড় কাত করে চাইল চৈত্রিকা। সাপরাত দ্রুত গতিতে এগিয়ে এসে পাশে দাঁড়ালো। রাগ সংযত করে বলল, চলুন। আপনি কোথায় যাবেন? চমকিত কণ্ঠে প্রশ্ন করল চৈত্রিকা। এতেই যেন বেশ বিরক্ত হলো সাপরাত। চেহারায় রুষ্ট ভাব, কাট কাট গলায় বলল, আপনার বাবাকে দেখতে। কিন্তু রোহান, এটা কি করতেছো তুমি? কি কিশোরী থাকতে তো পরিবারের সাথে সাক্ষাৎ করালেন না, আজও কি করাবেন না? ঠিক আছে, মানবতার খাতিরে না হয় আপনার বাবাকে এক পলক দেখব। চৈত্রিকা চোখ মেরে হাঁটতে লাগলো। পাশে হাঁটছে সাপরাত, পায়ে পা মিলিয়ে। কেমন ঠেস মেরে বাক্যগুলো উচ্চারিত করলো সাপরাত। কয়েক বছর আগে বাবার প্রতি ভয়টা একটু বেশি ছিল চৈত্রিকার। ভয়ে কোনোদিন নিজের বাড়ির সীমানায়ও সহ্য করতে পারতো না সাপরাতকে। লিফটে ওঠার সময় চৈত্রিকাকে আগে উঠতে জায়গা করে দিলে সাপরাত আকস্মিক তার নজর গিয়ে পড়ল পাতলা সাদা ওড়না ভেদ করে ফর্সা কাঁধে। নিমিষে সাপরাতের অক্ষি যুগল জ্বালা করে উঠল ভীষণ। লিফটে উঠে পিছন থেকে চৈত্রিকার ওড়নাটা সরিয়ে দিল একপাশে।
চৈত্রিকা হতভম্ব হতবাক। পুরো লিফটে ওরা দুজন ভয়ার্ত দৃষ্টিতে গাড় ফিরিয়ে তাকালো সাপারাতের দিকে। চোয়াল শক্ত সাপারাতের, নেত্রদ্বয় টকটকে লাল। চৈত্রিকা আমতা আমতা করে বলল, কি করছেন? আপনার কাঁধে নখের আসর কেন চৈত্র? কিছু না, দূরে সরুন প্লিজ। মিথ্যা বলতে বলতে মিথ্যাবাদীতে পরিণত হয়েছেন, বলতে হবে না আপনার। সাপারাতের আক্রোশে ভরা কণ্ঠে চৈত্রিকা অবাক হলো প্রচণ্ড। ফোন বের করে সাপারাত ধ্যানকে কল দিল। কণ্ঠে তার অতিশয় রাগ। বলল, আমি জানি তোর মেমোরি অনেক ভালো। ছেলেগুলোকে দেখেছিস নিশ্চয়ই। উপরে আসার প্রয়োজন নেই। যতক্ষণ না ওই জানোয়ারগুলোকে খুঁজে বের করতে পারবি, আমার সামনে আসার প্রয়োজন নেই। চৈত্রিকা বিস্ময়ে জড়ীভূত হয়ে গেল। বন্ধুকে কেন এমন করে তেড় দিল এই লোক? চৈত্রিকা কোনোভাবেই এই লোকের মাঝে কিশোর বয়সের সেই সাপরাতকে খুঁজে পাচ্ছে না। এজন্য নতুন কেউ। পকেটে ফোন ঢুকিয়ে চৈত্রিকার আহত স্থানে হাত রাখতে গিয়েও সরিয়ে আনলো সাপরাত। রাগে মাথা ব্যথা ধরেছে খুব। চৈত্রিকা নড়ছে না বিন্দুমাত্র, দাঁড়িয়ে আছে স্থির অটল। লিফটের দরজা ওপেন হতে না হতেই সাপরাত এমন এক কাণ্ড করে বসলো, যার ফলে শিরশির করে উঠল চৈত্রিকার সমগ্র কায়া অন্তর মন। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলছে। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।